এইচএসির শিক্ষার্থীরা যারা নাটকটা ভালোভাবে পড়নি, সিরাজউদ্দৌলা নাটকের ক্যারেক্টারগুলো সম্পর্কে বেশি একটা জানো না, আজকের এই ভিডিওটা তোমাকে পুরো সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে বুঝতে এবং ঘটনা প্রবাহ প্রতিটা চরিত্র সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়তা করবে। সো আমি যদি শুরুতে শুরু করি, সিরাজউদ্দৌলা নাটকের প্রথমে একটা এমসিকিউ দিয়ে আমি যাত্রাটা স্টার্ট করলে বলা হচ্ছে, আমি জানি হি ইজ আ ডেড হর্স। তো এখানে বলা হচ্ছে ডেড হর্স। তাহলে এই ডেড হর্স বলতে কোন ব্যক্তির কথা বলা হচ্ছে? সিরাজউদ্দৌলা নাটকে ডেড হর্স বলতে আসলে কোন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে? সেটা কি রাজবল্লভ, জগৎ শেঠ, সিরাজউদ্দৌলা নাকি ক্লাইভ? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে সে হচ্ছে একটা ডেড হর্স? তোমরা যারা যারা এই নাটকটি পড়েছ তোমরা অনেকেই জানো যে এই কথাটা সিরাজউদ্দৌলাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল যে হি ইজ আ ডেড হর্স। এখন তোমার মনে একটা প্রশ্ন আসে, আচ্ছা ভাইয়া, সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার কি কি তথ্য দেওয়া হয়েছিল সেগুলো যদি জানতে পারতাম আমাদের জন্য সিরাজউদ্দৌলা নাটকটা সম্পর্কে বুঝতে আরও বেশি সহজ হতো। তাই আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক বলা হয় স্বয়ং সিরাজউদ্দৌলাকে। পিতা জয়নুদ্দিন এবং তার মা আমিনা। এই নাটকটি সিকান্দার আবু জাফর লিখেছেন, যিনি সমকাল পত্রিকার সাথে জড়িত ছিলেন। তারপরে দেখো, তিনি জন্মগ্রহণ করেন 1733 সালে। তার মানে সিরাজউদ্দৌলার বাবার নাম জয়নুদ্দিন, মায়ের নাম হচ্ছে আমিনা, এবং তিনি জন্মগ্রহণ করেন 1733 সালে। তিনি সিংহাসনে আরোহণ করেন 1756 সালে তার 23 বছর বয়সে। যখন তার বয়স 23, 1756 সাল তিনি সিংহাসনে আরোহণ করেন। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম ছিল সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বতজঙ্গ বাহাদুর, এবং সিরাজউদ্দৌলার নবাবী নাম ছিল নবাব মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়বত বাহাদুর। তারপরে দেখো, তার আসল নাম ছিল মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। দেশ রক্ষার স্বার্থে তিনি মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ এবং উমিচাঁদকে পবিত্র কোরআন, যারা মুসলমান ছিলেন এবং যারা হিন্দু তাদের তুলসী গঙ্গাজল ছুঁয়ে শপথ করিয়েছিলেন তারা যেন দেশমাতৃকার সাথে ছলনা না করে। তাহলে সিরাজ সম্পর্কে আমরা প্রথমে কিছু তথ্য জানতে পাই। তোমাদেরকে প্রতিটা ক্যারেক্টার সম্পর্কে এরকম আমরা তথ্য দিব। যারা যারা এই ভিডিওটা বা এই পিডিএফটা তোমাদের কাছে পেতে চাচ্ছ, ভিডিওটা শেয়ার দিয়ে দাও, তোমার বন্ধুকে কমেন্টে মেনশন করে দাও, ইউটিউবে ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সকল কিছু আমাদের কাছে পাবা। সিরাজউদ্দৌলা সম্পর্কে আরও যদি জানি, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন এই সিরাজউদ্দৌলা। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসিমের সৈন্যদের হাতে ভগবান গুলায় বন্দী হন। এই যে সিরাজউদ্দৌলা তিনি পালিয়ে গিয়েছিলেন যখন তাকে নবাব থেকে সরিয়ে ফেলা হলো এবং তাকে হত্যার প্রচেষ্টা করা হচ্ছিল। তিনি যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর মীর কাসিমের হাতে তিনি ধরা পড়েন, সেটা ছিল ভগবান গোলায়। এখন মীর কাসিমটাকে, মীর কাসিম ছিলেন মীর জাফরের মেয়ের জামাই, শ্বশুর, মীর জাফর ছিলেন তার শ্বশুর মীর কাসিমের, এবং মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যেটাকে বক্সারের যুদ্ধ বলা হয়। কি বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। এখন খেয়াল করে দেখো, ভগবান গুলায় তিনি মীর কাসিমের সৈন্যদের কাছে বন্দী হয়েছিলেন। মুহাম্মদী বেগ সিরাজউদ্দৌলার খুনি। সিরাজউদ্দৌলাকে যে পলাশীর প্রান্তরে হত্যা করা হয়েছিল তাকে হত্যা করেছিল মুহাম্মদী বেগ, এবং মুহাম্মদী বেগ কার প্ররোচনায় হত্যা করেছিল? মিরনের। এখন তার নাম হচ্ছে মীর মিরন। মীর মিরনের প্ররোচনায় মুহাম্মদী বেগই তাকে ছুরিকাঘাতে হত্যা করেছিল। এখন মীর মিরনকে, মীর মিরন মীর জাফরের ছেলে, আর মীর কাসিম হচ্ছিল তার মেয়ের জামাই। ওই মীর মিরন সিরাজউদ্দৌলার বউ যে লুৎফুন্নেসা ছিল তাকে বিয়ে করতে চেয়েছিল। সো যেহেতু তাকে বিয়ে করতে সে পারেনি এবং লুৎফুন্নেসা তাকে কটাক্ষ করে কথা বলেছিল সিরাজউদ্দৌলার বউ সিরাজউদ্দৌলার সাথে বিয়ে করার আগে, তাই মীর মিরন মনের মধ্যে সিরাজের বিপক্ষে একটা রাগ পুষে রেখেছিলেন, যেটা তিনি মুহাম্মদী বেগিকে দিয়ে হত্যাকরণের মাধ্যমে সমাপ্তি হন। শুধুমাত্র যে ওই একটা কারণ এমন না, পারিপার্শ্বিক সকল কারণের একটা সমন্বয়েই কিন্তু সিরাজকে হত্যা করা হয়েছিল। তারপরে দেখো, বলা হচ্ছে সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে মসজিদ নির্মাণ করার
নির্দেশ দিয়েছিলেন যে ফোর্ট উইলিয়াম কলেজে বা দুর্গে, কলেজে না, ফোর্ট উইলিয়াম দুর্গে মসজিদ নির্মাণ করা হবে। তারপরে দেখো, এখন আমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে জানলাম। আমরা যদি একটু ডিটেইলে যাই, আলীবর্দী খাঁ, যে সিরাজের বা আলীবর্দী খাঁর সবচেয়ে পছন্দের মানুষ ছিল সিরাজ, এবং সিরাজউদ্দৌলাও তার নানাকে খুব পছন্দ করতেন। তো বলা হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ আলী। সিরাজউদ্দৌলার নানা ছিলেন তিনি। নবাব আলীবর্দী খাঁ ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। ইংরেজরা এদেশে বাণিজ্য করতে এসে আলীবর্দী খাঁ থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেছিলেন, যেটা পরবর্তীতে প্রায় 200 বছর স্থায়ী ছিল। তারা এক প্রকার সমগ্র বাংলাকে শাসন করে এই দেশের ধন সম্পত্তি এবং ব্যবসা করে সকল কিছু ইংল্যান্ডে পাঠিয়ে দেয় এবং সকল সম্পদের সুষ্ঠু লুণ্ঠন তারা করেছিল। সো আলীবর্দী খাঁর পরে আমরা যদি দেখি যে সিরাজের মাকে, সিরাজউদ্দৌলার নানা ছিল আলীবর্দী খাঁ, আর আলীবর্দী খাঁর ছোট মেয়ে ছিল তোমার আমিনা বেগম। আর আলীবর্দী খাঁর বড় মেয়ে ছিল হচ্ছে, ওনার বড় মেয়ে হচ্ছে ঘসিটি বেগম, যেটা হচ্ছে সিরাজের খালা, তিনি হচ্ছেন ঘসিটি বেগম। ঘসিটি বেগম হচ্ছে আলীবর্দী খাঁর প্রথম এবং বড় মেয়ে, এবং ছোট মেয়ে হচ্ছে সিরাজের মা আমিনা বেগম। কে? আমিনা বেগম। ভালো করে বোঝার চেষ্টা করো। সো আমিনা বেগম ছিল সিরাজউদ্দৌলার মা, তার জ্যৈষ্ঠ পুত্র ছিল সিরাজ। এখন আমিনা বেগম এবং জৈনুদ্দিন, সিরাজের বাবার নাম ছিল জৈনুদ্দিন। জৈনুদ্দিন এবং আমিনা বেগমের দুইজন সন্তান ছিল। একজনের নাম ছিল সিরাজ, সে ছিল হচ্ছে বড় ছেলে, আর ছোট ছেলের নাম ছিল মির্জা হামদি। তো আমরা অনেকেই জানি না যে সিরাজউদ্দৌলার ছোট ভাইয়ের নাম মির্জা হামদি। তো সিরাজউদ্দৌলার ছোট ভাইয়ের নাম ছিল মির্জা হামদি, সিরাজউদ্দৌলার বাবার নাম জৈনুদ্দিন, সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম, এবং সিরাজউদ্দৌলার নানা ছিল আলীবর্দী খাঁ। সিরাজউদ্দৌলার বউ হচ্ছে লুৎফুর রহমান, মানে লুৎফুন্নেসা, যেটা আমরা জানবো। সো আমিনা বেগম পর্যন্ত পড়ার পর আমরা যদি পরে একটা প্রশ্ন দেখি, এখানে বলা হচ্ছে আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি। ঘসিটি বেগমকে উদ্দেশ্য করে এই কথাটাকে বলেছিলেন যে আমরা আপনাকে মায়ের মতো ভালোবাসি। প্রশ্ন হচ্ছে সিরাজ বলেছিলেন, রাইসুল জোহালা, লুৎফুন্নেসা নাকি আমিনা? সো সিরাজে মানে আপনি ঘসিটি বেগমকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন লুৎফা, আর লুৎফা হচ্ছে লুৎফুন্নেসা, যে সিরাজউদ্দৌলার বউ। তো সিরাজউদ্দৌলার বউ এই কথাটা ঘসিটি বেগমকে উদ্দেশ্য করে বলেছিল, বা সিরাজউদ্দৌলার স্ত্রী। সো আমরা এখন যদি একটু লুৎফুন্নেসা সম্পর্কে জানি, বলা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী হচ্ছে লুৎফুন্নেসা। তাদের বিবাহ হয় 1746 সালে মির্জা ইরিজ খানের কন্যা। তার মানে দেখো, যেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ইয়েলো কালার দিয়ে, হলুদ কালার দিয়ে সেগুলা নির্দেশ করে দিয়েছি, যাতে করে তুমি এইচএসসি পরীক্ষার সময় বুঝতে সুবিধা হয়, কিংবা যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা তখন এই নাটক থেকে প্রশ্ন আসলে তোমাকে কেউ না আটকাতে পারে। সো তুমি যদি চাও এই সম্পূর্ণ পিডিএফটা আমি তোমাকে দেই, তুমি ভিডিওটা শেয়ার দিয়ে দাও। যারা ইউটিউবে দেখছো তারা ফেসবুকে প্রো উইথ স্বাধীন লিখলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবে, সেখানে গিয়ে পেজে ইনবক্স করো যে ভাই আমার পিডিএফটা লাগবে, আমরা দিয়ে দিব। বাসায় বসে সকল তথ্য গুছানো আকারে পেয়ে যাবা। তারপরে দেখো, মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে গাধার পিঠে চড়ে বেড়াবো। অর্থাৎ মীর জাফরের ছেলে মিরন এই লুৎফুন্নেসাকে সিরাজের সাথে বিয়ে হওয়ার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন এই লুৎফুন্নেসা মিরনকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেই আমি সারা জীবন ঘোড়ার পিঠে চড়ে বেরিয়েছি, সে কি করে গাধার পিঠে চড়ে বেড়াবো। সো এটাতে মিরন খুব অপমান বোধ করেছিলেন। তারপর বলা হচ্ছে আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি। এই উক্তিটি লুৎফার তিনি ঘসিটি বেগমকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। তার মানে এখন আমরা সিরাজের ভাই মির্জা হামদি, তার বাবা জয়নুদ্দিন, মা আমিনা বেগম, নানা আলীবর্দী খান, খালা ঘসিটি বেগম, সব তথ্য কিন্তু মোটামুটি জেনেছি। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না, সিরাজউদ্দৌলা নাটকে মানে কে এই আশাটা ব্যক্ত করেছিলেন? তো এটার উত্তর হচ্ছে বস মীর জাফর। সিরাজকে সরিয়ে ফেলার পরে তিনি বলেছিলেন এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। তিনি সিরাজউদ্দৌলার পতনের কারণে বা সিরাজউদ্দৌলাকে যে পতন করতে পারবে এই জন্য মীর জাফর এই উক্তিটি করেছিলেন। তারপরে যদি আমরা একটা প্রশ্ন দেখি, সিরাজউদ্দৌলা নাটকে ইনি কি নবাব নাকি ফকির, কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন? তো সিরাজউদ্দৌলা নাটকে যখন রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ
মীর জাফরকে দেখেছিলেন, তখন তিনি মীর জাফরকে দেখে ক্লাইভ বলেছিলেন যে ইনি কি নবাব নাকি চাকর, অর্থাৎ ওনাকে দেখে এই প্রশ্নটা করেছিলেন। তার মানে এটার উত্তর হবে ক্লাইভ মীর জাফরকে দেখে এই কথাটি বলেছিলেন তিনি কি নবাব নাকি হচ্ছে ইনি চাকর। তারপরে যদি আমরা দেখি, বলা হচ্ছে চিঠিপত্র যত কম দেয়া যায় ততই ভালো। কে জানে কোথায় সিরাজের গুপ্তচর উৎপেতে বসে আছে, এই উক্তিটি কার? এটাও মীর জাফরের উক্তি। তাহলে দেখো সিরাজউদ্দৌলা নাটকে আমরা বড় একটা ক্যারেক্টার হিসাবে দেখতে পাই মীর জাফরকে। তো এখন আমরা গত 3টা প্রশ্নের উত্তরও মীর জাফর দেখেছি, তাহলে মীর জাফর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিলে আমাদের জন্য ভালো না? চলো আমরা একটু জেনে নিই। বলা হচ্ছে প্রকৃত নাম জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পারস্য থেকে তিনি হিন্দুস্তান এসেছিলেন। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখতেন তিনি, যে তিনি একদিন হলেও নবাব হবেন। তিনি ছিলেন বিশ্বাসঘাতক। মীর জাফরের একটি দিন হলেও মসনদে বসার বড় আকাঙ্ক্ষা ছিল। চুক্তি অনুযায়ী মীর জাফর মসনদে বসলেও রাজ্য চালাবে তোমার হচ্ছে কোম্পানি বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল, মীর জাফর যদি রাজাও হয় কিংবা নবাবও হয়, রাজ্য আমরাই চালাবো, রাজ্য ক্লাইভই চালাবেন। আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিলেন মীর জাফর যে কখনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। মীর জাফর বাংলার মসনদের জন্য ক্লাইভের কাছে ঋণী, অর্থাৎ মীর জাফর যখন বাংলার মসনদে বসেন তখন তিনি বাংলা মসনদে বা নবাব হওয়ার জন্য রবার্ট ক্লাইভের কাছে খুব ঋণী ছিলেন। তারপর বলা হচ্ছে মীর জাফরকে বলা হতো ক্লাইভের গাধা। সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশা ব্যক্ত করেছেন, ওই যে চিঠি মানে যখন তিনি ব্যক্ত করেছিলেন যে এখন আর কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে সিরাজের মোটামুটি পতন হচ্ছে, তিনি ছিলেন মীর জাফর। সো এখন যদি আমরা পরের প্রশ্ন দেখি, শৌকত জঙ্গ আপনারই ছেলে, সে নবাবী পেলে প্রকারান্তে আপনারই তো দেশের মালিক হবেন বা মসনদে বসবেন, এই সংলাপটি কার? এটা ঘসেটি বেগম বলেছিল যে শৌকত জঙ্গ তো আপনাদেরই ছেলে, সে যদি আসলে নবাব হয় বা নবাবী পায় তাহলে মূলত প্রকারান্তে আপনারাই কিন্তু মসনদে বসছেন। তাহলে ঘসেটি বেগম এই কথা শৌকত জঙ্গকে বললেন। পরের প্রশ্ন যদি দেখি, আচ্ছা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচের বিজ্ঞাপনটা চলে আসছে, তারপরে পরের পড়াটা বলছি। আমাদের ঢাবির ব্যাচে বাংলার ক্লাস থাকবে 50টি মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য, ইংরেজির ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস 50টি। কোর্স ফি থাকবে মাত্র 3000 টাকা। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি। ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি হতে চাইলে পেজে মেসেজ দিতে পারেন অথবা এই 2টা নাম্বারে কল দিতে পারেন। ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে আমরা অবশ্যই ওই টপিকের উপর পরীক্ষা নিব। যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝতে পারলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নেওয়া যাবে। এই প্রত্যেকটা ক্লাসই নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা এই প্রত্যেকটা বিষয়ে অনেক দক্ষ। আমি নিজে ইংরেজি ক্লাসগুলো নিয়ে থাকবো যাতে করে তোমরা ঢাবির ইংরেজিটাকে সহজ করে দিতে পারি। যারা সিউরিটির স্টুডেন্ট আছে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির স্টুডেন্ট, সেই ক্ষেত্রে বাংলার ক্লাস থাকবে 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি, আর ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস থাকবে 20টি করে। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি। প্রতিটা ক্লাস শেষে অসংখ্য পরীক্ষা নিয়ে ভুলগুলো শুধরে দেওয়া হবে। কোর্স ফি 3000 টাকা। প্রাথমিকভাবে আমরা 10 মে থেকে ক্লাস শুরু করলেও এইচএসসি পরীক্ষার পরে মূল ক্লাস শুরু হবে। যারা কোর্সে ভর্তি হতে চান নিচের 2টা নাম্বারে বিকাশে বা নগদে 3000 টাকা পাঠিয়ে কল দিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ক্লাসগুলো নেওয়া হবে। তারা দক্ষ, তারা এই বিষয়গুলোতে অনেক পারদর্শী এবং ধরে ধরে যাদের ইংরেজি, বাংলা, জিকে, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্সের বেসিকের সমস্যা একেবারে বেসিক থেকে পড়ানো হবে যেন তোমার সমস্যাগুলো দূর করে দেওয়া যায়। এখন যদি আমি পরের প্রশ্নটাতে যাই, এখানে বলা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। তো বলা হচ্ছিল শৌকত জং যদি নবাব হয় তাহলে সবারই উদ্দেশ্য হাসিল হবে। তারপর বলা হচ্ছিল সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগমের পালক পুত্রকে, সে হচ্ছে শৌকত জং। তাহলে বুঝেছ কেন হচ্ছে ঘসেটি বেগম বলেছিল যে শৌকত জং যদি নবাব হয় সবারই লাভ, প্রকারান্তে আপনারাই মসনদে বসবেন। মেইন কাহিনী হচ্ছে তোমার আমিনা বেগমের 2টা ছেলে ছিল, অর্থাৎ আলীবর্দী খাঁর তো 2 মেয়ে ছিল, এর মধ্যে আমিনা বেগম সিরাজের মায়ের 2জন সন্তান ছিল। একটা ছিল সিরাজউদ্দৌলা নিজে, আরেকটা ছিল তার ভাই মির্জা হামদি। কিন্তু আমরা দেখি যে ঘসেটি বেগমের কোনো ছেলে সন্তান ছিল না, তাই ঘসেটি বেগম শৌকত জঙ্গকে
পালক ছেলে হিসেবে নিয়ে এসেছিল এবং তিনি তার এই পালক সন্তানকে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন, কিন্তু শওকত জঙ্গ তো আর বাংলার মসনদে বসার মতো যোগ্য ছিলেন না, তাই তিনি বারংবার বিভিন্নভাবে শওকত জঙ্গকে নিয়ে কথাবার্তা বলেছিলেন। তো যেহেতু ঘসেটি বেগমের এত কথাবার্তা শুনছি, তাহলে চলো ঘসেটি বেগম সম্পর্কে একটু জেনে নেই। সো আমরা যদি দেখি, নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা হচ্ছে ঘসেটি বেগম এবং অন্য কন্যা ছিল আমিনা বেগম। সিরাজউদ্দৌলার খালা ছিলেন তিনি শওকত জঙ্গের পালক মাতা। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি, যদিও সিরাজের সবসময় নজরবন্দি ছিলেন তিনি। তারপর বলা হচ্ছে তিনি ছিলেন উদ্ধত ঈর্ষাপরায়ণ চক্রান্তকারী, আমির অমাত্য সেনাপতিদের সমর্থন আদায়ে টাকা খরচ করেন এবং তিনি রাজা রাজবল্লভের সহায়তা নেন। ঠিক আছে, তো আমরা ঘসেটি বেগমের পরে যদি দেখি, বলা হচ্ছে ব্রিটিশ সিংহ। ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনের কথা বলা হচ্ছে, যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন উমিচাঁদ। কে বলেছিলেন? উমিচাঁদ। এখানে ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনের কথা বলা হচ্ছে, যে ক্যাপ্টেন ক্লেটন, যেটা আমরা সামনে জানবো। এবং এই উক্তিটি উমিচাঁদ করেছিলেন। তারপর বলা হচ্ছে, আচ্ছা আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাসাদে সাদা নিশান উড়িয়ে দিন। এই সংলাপটি কার? এই সংলাপটি হচ্ছে উমিচাঁদের। আবার যদি আমরা দেখি এই উমিচাঁদ আসলে কে, যেহেতু দুইটা কথাবার্তা বলছে, আমরা এই উমিচাঁদ সম্পর্কে জানি তিনি কে ছিলেন। ওই ছিল হচ্ছে বিশ্ববাটপার। দেখো বলা হচ্ছে এই নাটকে উমিচাঁদ একটি দ্বৈত আচরণকারী বা দ্বৈত আচরণকারী খল চরিত্র। উমিচাঁদ দুই ধরনের তার চরিত্র বা ক্যারেক্টার প্লে করতেন। তার মধ্যে একটা হচ্ছে নিজেকে খাদেম দাবি করতেন এবং দৌলতের পূজারী বলে পরিচয় দেন। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক। তো পরীক্ষায় আসতে পারে শিখ সম্প্রদায়ের অনুসারী ছিলেন কোন ব্যক্তি? উত্তর হচ্ছে উমিচাঁদ। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে বলতেন আর ইংরেজদের কথা বলতেন নবাবের কাছে। অর্থাৎ সে নবাবের কথা যে ইংরেজদের বলতো যে নবাব আপনারা এই বলছে, আবার ইংরেজদের কথা নবাবরে বলতো যে ইংরেজরা বলছে এই করবে। তারপর রায় দুর্লভ তাকে বলেছিলেন জাহেল মূর্খ। রায় দুর্লভ উমিচাঁদকে বলেছিলেন জাহেল মূর্খ। ড্রেক বলেছিলেন এ যুগের বিশ্বাসঘাতক হচ্ছে উমিচাঁদ। আর মির্জাফর বলেছিলেন কালকে উঠে। তো পরীক্ষায় আসতে পারে যে উমিচাঁদকে কে কি বলেছিলেন। আশা করি এইখানে তোমার প্রতিটা বিষয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর দেখো আমরা তার পাশাপাশি যদি মীর মিরন সম্পর্কে একটু জানি। আমরা বলেছিলাম যে মীর জাফরের ছেলে তিনি। দেখো মিরন কার পুত্র? মীর জাফরের। তার আদেশে সিরাজউদ্দৌলা ও তার ভাই মির্জা হামিদকে হত্যা করা হয়। অর্থাৎ সেখানে সিরাজের সাথে তার ভাইকেও হত্যা করা হয়েছিল। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। সংলাপটি রায় দুর্লভের। মিরনকে উদ্দেশ্য করে রায় দুর্লভ এই কথাটা বলেছিলেন যে চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসিমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছেন, এই উক্তিটি মীর মিরনের। অর্থাৎ আমরা আগেও পড়েছি এবং শুনেছি যে সিরাজ পালিয়ে গিয়ে মীর কাসিমের সৈন্যদের হাতে ভগবান গোলায় আটক হয়েছেন। তো এই তথ্যটা কে দিয়েছিলেন? এই উক্তিটা নাটকে মীর মিরন করেছিলেন। মিরন নাচ গানে মশগুল থাকতে সবসময় ভালোবাসতেন, মীর জাফরের ছেলে। তারপর দেখো রায় দুর্লভ বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে ছিলেন এই রায় দুর্লভ। তিনি ছিলেন উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয় নাই। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেন। অর্থাৎ রায় দুর্লভকে মির্জাফরের ছেলে মীর মিরন অর্থ আত্মসাতের জন্য হত্যা মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। তারপর বলা হচ্ছে চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভিতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে। উক্তিটি রায় দুর্লভের। রায় দুর্লভ এই কথাটি বলেছিলেন মীর মিরনকে উদ্দেশ্য করে, যার কারণে মীর মিরন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার মানে তুমি প্রতিটা তথ্যকে যোগসূত্র করার চেষ্টা করো বা কানেক্ট করার চেষ্টা করো একটার সাথে আরেকটা। যারা যারা এই পিডিএফটা চাচ্ছ, ভিডিওটা শেয়ার দিয়ে দাও তোমার টাইমলাইনে। তোমার বন্ধুকে কমেন্টে একটু মেনশন করে যে দোস্ত ভিডিওটা দেখ, এই লেকচার শিটটা বা এই পিডিএফটা তোর সংগ্রহে রাখ। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীরনগর কিংবা এইচএসসি এইচএসসি পরীক্ষায় এই তথ্যগুলো তোর কাজে লাগবে। রায় দুর্লভের পরে যদি আমরা দেখি, বলা হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা। সংলাপটি কার? সংলাপটি কি ক্লেটনের নাকি ক্লাইভের? অবশ্যই ক্লেটনের। ক্লেটন বলেছিলেন যে যত বড় মুখ নয় তত বড় কথা। এবং ক্লেটন সম্পর্কে আমরা জানিছি তাকে
তোমার ব্রিটিশ সিংহ বলা হচ্ছিল। তাহলে এই ক্লেটন সম্পর্কে চলো একটু বিস্তারিত জানি। ক্যাপ্টেন ক্লেটনকে, ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনকে বোঝানো হয়েছে। ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধ করার আদেশ চেয়েছিলেন ওয়ালি খান। ব্রিটিশদের পক্ষে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিলেন। ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন ছিলেন ক্লেটন। তারপরে দেখো, তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইয়োর ওন ইন্টারেস্ট, এই কথাটা ক্লাইভ বলেছিলেন। যেহেতু ইংরেজি কথাবার্তা, তাই অবশ্যই রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ এই কথাটা বলবেন। তারপরে দেখো বলা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে বোঝানো হয়েছে ইংরেজ সৈন্যদের। অর্থাৎ বলা হচ্ছিল যে তারা পিলারের মতো দাঁড়িয়েছে। স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে সৈন্যদেরকে বোঝানো হয়েছিল, যারা ইংরেজ সৈন্যরা সিরাজউদ্দৌলার টিমের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রত্যয়ী ছিল। তারপর বলা হচ্ছে ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, আমরা সামনে থেকে যুদ্ধ করব। এই উক্তিটাও কিন্তু রবার্ট ক্লাইভের। তাহলে রবার্ট ক্লাইভ সম্পর্কে একটু জেনে নিলে আমাদের জন্য ভালো হয় যে তিনি কেমন ছিলেন। দেখো বলা হচ্ছে রবার্ট ক্লাইভ তিনি মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন। কত বছর? 17 বছর। নবাবের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম একজন এবং নবাবকে পতনের একমাত্র নায়কও ছিলেন তিনি। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি, অর্থাৎ লর্ড ক্লাইভ। 1774 সালে আত্মহত্যা করে মারা যান। নারায়ণ সিংকে গুলি করে হত্যা করেন এই লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ নারায়ণ সিংকে গুলি করে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন যদি দেখি, বলা হচ্ছে সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজছে। সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? এটি অবশ্যই রাজবল্লভের। রাজবল্লভ বলেছিল সবাই উচ্চাভিলাষী, সবাই কিন্তু সুযোগ খুঁজছে। এবং রাজবল্লভ ক্যারেক্টারটি ছিল তোমার প্রাসঙ্গিক। যেমন আমরা যদি একটু দেখি এই রাজবল্লভ ক্যারেক্টারটা দেখো, যে রাজা রাজবল্লভ সিরাজের চক্রান্তের অন্যতম একজন। সে একটু প্রাসঙ্গিক ছিল কেন দেখো, সে ঘসিটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ যখন ঢাকার গভর্নর হন তখন তাকে রাজবল্লভ উপাধিটি দেওয়া হয়। তো এখন তুমি খেয়াল করে দেখো, নওয়াজিশ মোহাম্মদ। সো আমরা শুরুতে দেখেছি আলিবর্দী-খাঁর 2 মেয়ে, এক হচ্ছে ঘসিটি বেগম, আরেকটা হচ্ছে আমিনা বেগম। সো ঘসিটি বেগমের স্বামীর নাম হচ্ছে নওয়াজিশ মোহাম্মদ, আর আমিনা বেগম যে সিরাজউদ্দৌলার মা, তার স্বামীর নাম ছিল জয়নুদ্দিন। তাহলে এই ক্যারেক্টারগুলোকে একটু মাথায় রেখো, যদি পরীক্ষায় প্রশ্ন করে তুমি যেন আটকে না যাও, স্বাধীন বের কথাটা যেন তোমার মনে পড়ে। তারপরে দেখো সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক চরিত্র কোনটি? বিশ্বাসঘাতক চরিত্র হচ্ছে মোহাম্মদী বেগ, কারণ সে তো সিরাজকে হত্যাই করে ডিরেক্ট। এছাড়া মোহনলাল, মীর মর্দন কিংবা সাফরে তারা নবাবের পক্ষে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে শহীদ হতে প্রত্যয়ী ছিলেন। সো এই ক্ষেত্রে আমরা যদি মোহাম্মদী বেগ সম্পর্কে জানি, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী ছিলেন তিনি। 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেন, কিন্তু সে নবাবকে লাঠির আঘাতে ফেলে দিয়ে ছুরির আঘাত করে হত্যা করল। মোহাম্মদ বেগ লাঠি ফেলে খাপ থেকে ছোরা খুলে সিরাজের শরীরের কোথায় আঘাত করলো? তিনি পিঠে আঘাত করেছিলেন, অর্থাৎ মোহাম্মদী বেগ সিরাজের পিঠে আঘাত করে তাকে হত্যা করেছিলেন। তারপরে হচ্ছে মীর মর্দান। এই লোকটা ছিল একেবারে জোস একটা লোক, সবচেয়ে ফেভারেট সোলজার। এই যে দেখো যে কৌশলী যোদ্ধা ও দেশপ্রেমিক সেনাপতি ছিলেন মীর মর্দান। নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি ছিলেন তিনি, দ্য ব্রেভেস্ট সোলজার, শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হতো তাকে। তার উক্তি ছিল, ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল, সাফরে আর আমার বাহিনী যথেষ্ট, আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হতে দিব না। সন্ধি না আত্মসমর্পণ, উক্তিটি মীর মর্দানের হলওয়েলের উদ্দেশ্যে। অর্থাৎ হলওয়েল সে মিথ্যা কাহিনী রটাইতো, যাতে করে তারা বিপদে পড়ে বা সিরাজ বিপদে পড়ে। হলওয়েলের মিথ্যা কাহিনী, অন্ধকূপের কাহিনী আমরা জানি। সো হলওয়েলকে উদ্দেশ্য করে মীর মর্দান বলেছিল, সন্ধি নাকি আত্মসমর্পণ, কোনটা চাও তুমি? তারপর পলাশীর প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। মীর মর্দান পলাশীর প্রান্তরে যুদ্ধ করা অবস্থায় গুলি খেয়ে মারা যান। আর এই পলাশীর প্রান্তরটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় যদি আসে ঐতিহাসিক পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত, উত্তর হবে ভাগীরথী নদীর তীরে। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতেই হবে। অর্থাৎ সিরাজ সরাসরি যুদ্ধে গমন করার জন্য এই কথা বলেছিলেন যে আমি এই পর্যন্ত অনেক ভুল করেছি, আমার দূরদর্শিতার অভাব, আমি বুঝতে পারিনি আমার কাছের মানুষ আমার সাথে প্রতারণা করছে, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেটার জন্য আমি প্রস্তুত না। সো আমার এখন সরাসরি যুদ্ধে যাওয়ার সময় এসেছে, আমি আসলে এই সুযোগটা নিতে চাই।
সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। আর এই ফোর্ট উইলিয়াম দুর্গে সিরাজ হচ্ছে একটা মসজিদ বানাতে চেয়েছিলেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিল জগৎ শেঠ। তিনি ছিলেন জৈন ধর্ম পালনে, অর্থাৎ জগৎ শেঠ জৈন ধর্মের অধিকারী ছিলেন। 1723 সালে সম্রাট মোহাম্মদ শাহ ফাতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন। তিনি ছিলেন মানিক চাঁদের ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র। আর এই জগৎ শেঠ শব্দের অর্থ হচ্ছে বিশ্বের ব্যাংকার। বিশ্বের ব্যাংকার, জগৎ শেঠ বলতে আসলে কি বোঝায়? এর বাংলা হচ্ছে বিশ্বের ব্যাংকার বলা হতো এই জগৎ শেঠকে। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে চেয়েছিল? উত্তর হচ্ছে 10,000 টাকার বিনিময়ে, যেটা আমরা পড়েছি। এবং লাস্ট প্রশ্ন দেখার আগে যদি দেখি, শৌকত জঙ্গের লড়াইয়ের সেনাপতির দায়িত্ব পালন করেন মোহনলাল। সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। মীর জাফরের বিশ্বস্ত গুপ্তচর উমর বেগ জমাদারকে খুন করা হয়েছিল মোহনলালের হুকুমে। তাহলে মীর জাফরের বিশ্বস্ত গুপ্তচর কে ছিল? উমর বেগ জমাদার। মোহনলালের কয়েকটা উক্তি ছিল, আমার শেষ যুদ্ধ পলাশিতেই, সাফরে আর আমার যুদ্ধ এখনো শেষ হয়নি, আমার গুপ্তচর ভুল সংবাদ দেয় না। এগুলো মোহনলালের উক্তি, পরীক্ষায় দিতে পারে। সিরাজের পতনের কারণটা কি ছিল? অবশ্যই অপরিণামদর্শী। সে আসলে বিচক্ষণ ছিলেন না, অল্প বয়সে মসনদে বসেছিলেন, এত কিছু বুঝেননি। যতটা পরিপক্ক, যতটা সচেতন, কিংবা নবাব হিসাবে যতটা চতুর থাকার কথা ছিল, তিনি তেমনটা না থেকে অনেক সরল ছিলেন, যেটার সুযোগ অন্যান্যরা নেন এবং ইংরেজরা তাকে পরবর্তীতে হত্যা করেন। সো ইংরেজদের পরামর্শে মোহাম্মদী বেগারকে হত্যা করেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, কমেন্টে তোমার বন্ধুকে মেনশন করে দাও যে দোস্ত এই ভিডিওটা দেখলে তোর কাজে লাগতে পারে। আর স্বাধীন ভাইয়েরা এইচএসসি নিয়ে ভিডিও দিচ্ছে, বাট ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ডেডিকেটেডলি কাজ করেন। সো তোমাদের যাদের উদ্দেশ্য বা চিন্তা ভাবনা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদের ভিডিওগুলো দেখো। আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুকে পেজে মেসেজ দাও অথবা আমার নাম্বারে কল দাও, এটা ডিরেক্ট আমার নাম্বার। আমাদের সাথে কথা বলো, আমরা তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি গুছিয়ে দিতে চেষ্টা করব, যাতে করে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা সহজ হয়, এইচএসসিতে A+ আসে। এইচএসসির ফুল সাজেশন পেতে আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে থাকো, পেজে মেসেজ দিবে, সাজেশন পেয়ে যাবা। যারা ইউটিউবে দেখছো, আর যারা পেজে দেখছো, তারা ইউটিউবে রেগুলার ভিডিও পেতে প্রো উইথ স্বাধীন লিখে ইউটিউব চ্যানেল পাবা, ওইখানে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দাও, সবার আগে ভিডিও পাবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।